শুরুর দিক থেকে শুরু করতেছি। আজকে আমরা এই ৩ নাম্বার চ্যাপ্টার যেটা পদার্থের গঠন এটা দেখব। শুরুর দিকে কিছু পুরাতন কথাবার্তা আছে, তবুও একবার করে আমি রিভিউ দিয়ে যাচ্ছি। একদম প্রথম হচ্ছে যে যত টাইপের পদার্থ আছে পদার্থগুলোকে আমরা ২টা টাইপে ভাগ করছি। পদার্থগুলোকে এই চ্যাপ্টার হচ্ছে পরমাণুর গঠন। পদার্থকে ২টা টাইপে ভাগ করা হয়েছে, আর এটার নোটটা বোধহয় আমি দিতে ভুলে গেছি। তোরা আরেকবার আমাকে একটু মনে করাই দিস। যদিও প্রথম দিকের জিনিসগুলা নোট থেকে না পড়লেও চলবে। অবশ্য নোটে অল্প করে লেখা আছে, তাতে গোছায় লেখা আছে আরকি। তো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, এটা যদি বলি তো মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওইটা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, এবং শেষ ওইটার যে সবচেয়ে ছোট ইউনিট সেটাকে ভাঙলে ওই পদার্থের অস্তিত্বই থাকবে না। এরকম হইলে তখন সেটাকে আমরা যৌগিক পদার্থ মৌলিক পদার্থ বলবো। যেমন ধর একটা যদি লোহার টুকরা নিই আমরা, এটা যদি একটা লোহার টুকরা হয় Fe খণ্ড, হ্যাঁ, তো এইখানে অসংখ্য আয়রনের পরমাণু আছে। ধাতুর টুকরার মধ্যে এরকম অসংখ্য সবগুলো আয়রনের পরমাণু। তো আমি এটাকে টুকরা করা শুরু করলে এখানে শুধুমাত্র আয়রনের পরমাণুই পাওয়া যাচ্ছে। একদম লাস্ট টুকরা, ধর এই যে এরকম একটা পরমাণুকে আলাদা করলাম, তখনও সে Fe, সেইখানে একই জিনিস আছে, আয়রন ছাড়া আর কিচ্ছু নাই। তো এখন এইটাকে যদি ভাঙি আরো, তাহলে তখন এই আয়রনই আর অস্তিত্ব থাকবে না, তখন সেটা ইলেকট্রন প্রোটন নিউট্রন হয়ে যাবে। ওর আর অস্তিত্ব থাকবে না। তো এরকম পদার্থগুলোকে আমরা মৌলিক পদার্থ বলি। তো এরকম মৌলিক পদার্থ টোটাল 118টা পাওয়া গেছে। এর মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া গেছে আর বাকিগুলো ল্যাবে। 118টার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে, আর বাকি কয়টা হয় রে? 14, 118, ওকে, 20টা না, 20টি হচ্ছে ল্যাবে বা কৃত্রিমভাবে। তো এই, আর এবার ওই যৌগিক হচ্ছে একাধিক মৌলিক পদার্থের পরমাণু নিয়ে। আচ্ছা, আর একটু বলে নিই, এই মৌলিক পদার্থের যে সবচেয়ে ছোট ইউনিটটা আমরা যেটা পাইলাম সেটাকে আমরা পরমাণু বলতেছিলাম। মৌলিক পদার্থের যে সবচেয়ে ছোট ইউনিটটা পাইলাম সেটাকে আমরা পরমাণু বলতেছিলাম, ওই যে আয়রন যেটা পাইলাম। একইভাবে একটা যদি যৌগিক পদার্থ নেই, ধর যৌগিক পদার্থ হচ্ছে যেমন ধর চক। তো চকের যদি একটা টুকরা নিই আমি, এটা একটা চকের টুকরা যদি হয়, এর মধ্যে অসংখ্য ক্যালসিয়াম কার্বনেটের অণু আছে। এই একটা ক্যালসিয়াম কার্বনেট, এই একটা ক্যালসিয়াম কার্বনেট, এরকম অসংখ্য অণু আছে। তো আমি যদি চকটাকে ভাঙতে থাকি, ক্যালসিয়াম কার্বনেট অণুগুলো আলাদা হবে, এবং লাস্টে যখন এই অণুটা ক্যালসিয়াম কার্বনেটকে আলাদা করলাম, এটাকে ভাঙার পর আমি 3টা আবার আলাদা মৌল পাচ্ছি, ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেন। তো একাধিক মৌল মিলে এর সবচেয়ে ছোট ইউনিটটা হয়েছে। তো এরকম হইলে যেটাকে ভাঙলে আমরা একাধিক মৌল পাচ্ছি, তখন সেটাকে আমরা বলতেছি যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থের মধ্যে সবচেয়ে ছোট যে ইউনিটটা নিয়ে ও তৈরি হয়েছে, ওই ইউনিটটাকে ভাঙলে ও আর ওই পদার্থের ধর্ম দেখাচ্ছে না। মানে ও যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি ভেঙে ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেন বানাই দিই, এই 3টার ধর্মের সাথে ওর ধর্ম মিলবে না। তো তখন এটাকে আমরা বলবো, এই সবচেয়ে ছোট ইউনিটটা যেটাকে ভাঙলে তার ধর্মই আসে দেখাচ্ছে না, ওটাকে বলবো অণু। আর আগেরটাকে বলছি পরমাণু। এগুলা তোর অলরেডি জানিস। আচ্ছা, তো এবার এই আমাদের মৌলগুলাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে যাই, আমাদের রিপ্রেজেন্ট করার জন্য কয়েকটা প্রতীক ইউজ করতাম আমরা। এই প্রতীকগুলা লেখার জন্য কয়েকটা রুল মেনটেন করা দরকার ছিল। প্রথমে হচ্ছে আমরা এই প্রতীকগুলা লেখার সময় যদি নর্মালি ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর ইউজ করা হচ্ছে, তো ইংরেজি নামের প্রথম অক্ষর লেখার সময় অবশ্যই প্রথম অক্ষরটাকে যদি একটা অক্ষর দিয়ে দেখাই তাহলে প্রথম অক্ষর দিয়ে দেখানো হয় নর্মালি। তো তখন প্রথম অক্ষরটাকে বড় হাতের লেখা হবে আর কি। যদি কখনো দেখা যায় যে 2টা পরমাণুর ইংরেজি নাম একই রকম হয়ে যাচ্ছে, এবং একই রকম বলতে প্রথম লেটারটা সেম হয়ে যাচ্ছে, তখন ওই বাকি লেটারগুলার পরবর্তী এরকম, যেমন ক্যালসিয়ামের মধ্যেও সি আছে, কার্বনের মধ্যেও সি আছে। তো কার্বনকে যেহেতু আমরা সি দিয়ে লিখে ফেলছি, ক্যালসিয়ামের এই সি এ
এই পার্টটুকু নিচ্ছি, পরের 2 নাম্বার অক্ষরটা নিয়ে আসছি। তো আবার ক্লোরিনের মধ্যেও সি আছে, তো প্রথম অক্ষর যেহেতু ক্লোরিন লিখতে গেলে সি আসে, তো এরপরে সিএইচ না নিয়ে নেওয়া হচ্ছে যে অক্ষরটা বেশি উচ্চারণ হচ্ছে, ক্লোরিন বলতে গেলে এলটা আগে চলে আসে, সো সিএল, এভাবে আর কি। এগুলা তোরা জানিস। অবশ্যই প্রথম অক্ষরটা সবসময় বড় হাতে লিখতে হবে, পরেরগুলা ছোট হাতে লিখতে হবে। কখনো কখনো ল্যাটিন নাম দিয়েও করা হয়, ল্যাটিন নামের যে বইয়ের চার্টটা দেওয়া আছে ওই চার্টটা মুখস্থ করবি, কারণ ওই অবজেক্টিভ আসে। আচ্ছা, তো এগুলা নিয়ে টাইম নষ্ট করতেছি না বেশি। ওকে, এবার আসি সংকেত। সংকেত হচ্ছে একাধিক ওই অণু, যৌগিক পদার্থের ক্ষেত্রে সবচেয়ে যে ছোট ইউনিট যেটাকে আমরা অণু বলতেছি, তো ওই অণু কয়টা পরমাণু দিয়ে গঠিত আর ওখানে কি কি পরমাণু আছে সেইটাকে আমরা সংকেতের মাধ্যমে দেখাচ্ছি। যেমন ক্যালসিয়াম কার্বনেটটাকে দেখাইছি, এখানে যে ক্যালসিয়াম আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে সেটাই সংকেত দিয়ে দেখানো যাচ্ছে। এবং এর মধ্যে কয়টা করে পরমাণু আছে সেটাও দেখতেছি, ক্যালসিয়াম একটা আছে, কার্বন একটা আছে, অক্সিজেনের 3টা পরমাণু মিলে ক্যালসিয়াম কার্বনেটের একটা অণু হয়েছে। সো এগুলাও তোরা জানিস। এইবার মোটামুটি পড়ায় আমরা আসতেছি, সেটা হচ্ছে পরমাণুর ভেতরে কি কি আছে। তো এগুলাকে আমরা পরমাণুর গাঠনিক কণা বলতে পারি। পরমাণুর তো 3টা, যদিও আরো কিছু আছে, তো আমাদের আপাতত 3টা জানলেই চলতেছে। মেইন 3টা কণা, একটা হচ্ছে প্রোটন যেটাকে আমরা পি দিয়ে দেখাই, আরেকটা হচ্ছে ইলেকট্রন যেটাকে আমরা ই দিয়ে দেখাই, আরেকটা হচ্ছে নিউট্রন যেটাকে আমরা এন দিয়ে দেখাই। তো এই 3টা জিনিস হচ্ছে আমাদের পরমাণুর মেইন কণা। প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে, ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথে, এগুলো আমরা জানি। তো এখন এইটার কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে, যে এই আমরা অলরেডি এখন যেহেতু অনেক কিছু পড়ে ফেলছি, তো এগুলো এখন বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে যে এই প্রোটন সেটা একটা চার্জ যুক্ত কণা, এর চার্জ আছে, আর চার্জের প্রকৃত চার্জ মাপতে গেলে আমরা কুলম্ব এককে মাপি। তো কুলম্ব এককে যদি ওর চার্জ মাপি, তাহলে একটা প্রোটনের চার্জ এরকম আসে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, কিন্তু এটা পজিটিভ যেহেতু, সো এটাকে প্লাস দিয়ে দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে প্রকৃত চার্জ, এটা হচ্ছে অ্যাকচুয়াল চার্জ, কারণ আমরা জানি চার্জ আমরা কুলম্বেই মাপি। আচ্ছা, তো একইভাবে ইলেকট্রনের চার্জটা প্রোটনের সমান কিন্তু বিপরীত। তো কুলম্ব এককে লিখলে সেটা আসে, এই সেম মান আসবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, বাট সে যেহেতু নেগেটিভ চার্জের এই জন্য মাইনাস। আর নিউট্রনের নামটাই হয়েছে নিউট্রাল শব্দটা থেকে, তার মানে তার কোনো চার্জ নাই, তার মানে তার চার্জ হচ্ছে 0। এখন এই প্রকৃত চার্জ এই জিনিসটাকে এইভাবে, প্রোটনের চার্জ তার মানে কোনো একটা পরমাণুতে 2টা প্রোটন চলে গেলে আমাদের এভাবে লেখা লাগবে, এইটার 2 গুণ দিয়ে লেখা লাগবে, মানে লেখা লাগবে প্লাস 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব প্রোটন সরে গেছে, বা এরকম ইলেকট্রন যদি সরে যায় এরকম লেখা লাগবে। আই মিন বড় বড় সংখ্যা লেখা লাগতেছে বারবার। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য, যাতে খুব সহজে এই চার্জের মানগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, এজন্য একটা নতুন জিনিস নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ, এখন আপেক্ষিক চার্জ জিনিসটা হচ্ছে একটাকে রেফারেন্স ধরে তুলনা করব, একটাকে রেফারেন্স ধরে তুলনা করব। যেমন ব্যাপারটা যদি এরকম করে বুঝাই, যে এই ডাস্টারটার ভর যদি আমি মাপি, ধর আমি এই ডাস্টারটার ভর পাইলাম 20 গ্রাম, বা 20 গ্রাম পাইলাম। আচ্ছা, এখন এইটার এই ডাস্টারটার ভর পাইছি যে 20 গ্রাম, সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভর। আর এখন এই মার্কারটা, এই মার্কারের ভর পেলাম আমি 10 গ্রাম, এটা তার অ্যাকচুয়াল ভর। এখন আমরা কি করব, এইটার সাথে এটার তুলনা করব, মানে মার্কার এক পাল্লায় যদি আমি ডাস্টার আর এক পাল্লায় যদি মার্কারটা রাখি, তাহলে 2টা মার্কার দেওয়ার পর পাল্লা 2টা ব্যালেন্স হবে, 2 সাইডে ওয়েট ব্যালেন্স হবে, তার মানে মার্কারটার দ্বিগুণ হচ্ছে এর ভর। তো আমি এই জিনিসটাকে এভাবে বলতে পারবো যে মার্কারটাকে ধরছে আমার রেফারেন্স, তো মার্কারের সাপেক্ষে ওর ভর হচ্ছে 2,
মার্কারের সাপেক্ষে ওর ভর হচ্ছে 2, কারণ মার্কার প্রতিটা 10 গ্রাম করে ছিল, এরকম 2টা মার্কার মিলে এই ডাস্টার হয়েছে। তার মানে ডাস্টারের অ্যাকচুয়াল ভর হচ্ছে 20 গ্রাম, আর মার্কারের সাপেক্ষে তার ভর হচ্ছে 2। তো ওইটাকে বলবো তার আপেক্ষিক ভর। কোনো একটা জিনিসকে যখন আমরা রেফারেন্স হিসেবে ধরে তুলনা করতেছি তখন তাকে আপেক্ষিক ভর বা আপেক্ষিক চার্জ আপেক্ষ হিসেবে দেখবো আর কি। তো এবার আসি, তো প্রকৃত চার্জ, তার মানে এখানে আমার একটা যেমন এখানে মার্কারটাকে রেফারেন্স ধরে নিছিলাম, তো এরকম এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটার মধ্যে একটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে নিই, যারটা দিয়ে বাকি সবারটা মাপবো। তো আমরা প্রোটনটাকে রেফারেন্স ধরে নিছি। তো প্রোটনটাকে রেফারেন্স ধরলে প্রোটনকে এক পাল্লায় রেখে ওদেরকে মাপবো। তাহলে তিনজনের ক্ষেত্রেই দেখি, প্রোটনকে এক পাল্লায় রাখলে প্রোটনের সাথে মানে প্রোটন তো নিজের ভর ওই সাইডে আরেকটা প্রোটন দিলে তার সমান ব্যালেন্স হবে। মানে কলমটাকেই যেহেতু রেফারেন্স ধরে নিছি, তার মানে ওর সাপেক্ষে ওর ভর অবশ্যই এক হবে। আচ্ছা, আই মিন ওই পাল্লায় আরেকটা এরকম মার্কার দিলে ব্যালেন্স হবে। তো প্রোটনের সাপেক্ষে প্রোটনের ভর যদি বলি, যেহেতু ওরটাই রেফারেন্স, তাহলে ওর ভর দিয়ে এই যেমন ইয়া, তাহলে আমরা অ্যাকচুয়ালি আপেক্ষিক ভরটা কিভাবে বের করছিলাম? ডাস্টারের ভরটা ছিল 20, সেটাকে উপরে রাখছি, আর মার্কারের ভরটা ছিল 10, সেটাকে নিচে রাখছি, জাস্ট ভাগ দিছি। তার মানে যাকে সাপেক্ষ হিসেবে ধরতেছি তাকে নিচে রাখতে হবে, আর উপরে থাকবে বাকিটা। তো এরকম প্রোটনকে সাপেক্ষ হিসেবে ধরছি, তাহলে ও নিচে থাকবে। এখন আমি প্রোটনের সাপেক্ষেই প্রোটনের চার্জ নির্ণয় করতে যাচ্ছি, তাইলে উপরে আর নিচে সেম জিনিস, তার মানে এটা 1 আসবে। তার মানে প্রোটনের আপেক্ষিক চার্জ 1 আসবে, আর যেহেতু প্লাস আছে সো +1। আশা করি তোরা বুঝতেছিস। 9-এ হয়তো এগুলা বুঝতে একটু প্রবলেম হইতো, এখন না বুঝতে পারার কথা না। তবে আমি স্বর্গের অবস্থা জানি না, স্বর্গ এতদিন স্বর্গেই ছিল, কয়েকদিন হইলো সে পড়াশোনা শুরু করছে। ওকে স্বর্গ, শুনতেছিস? তো তোর জন্য মনে হয় এগুলা এভাবেই বোঝানো লাগবে। ওকে, একইভাবে যদি আমরা তাহলে ওকে সাপেক্ষ ধরে নিছি, ওর ভোটটাকে ওর চার্জটাকে যদি ওকে দিয়ে ভাগ দেই, তাহলে 1 আসতেছে বাট মাইনাস, সো এরকম এটার আপেক্ষিক চার্জ হচ্ছে -1। মানে ওর তুলনায় ওর চার্জ, হ্যাঁ, তাহলে ইলেকট্রন একটা সাপেক্ষ ধরলে ও আসতো -1, ও আসতো 1 +1 এরকম আসতো। ওকে, না ভুল বলে কিছু নাই। আমরা যেমন ইলেকট্রনকে মাইনাস বলতেছি, ইলেকট্রন মাইনাস আমি বলতেছি দেখেই মাইনাস। আমি যদি শুরুর থেকে ইলেকট্রনকে পজিটিভ হিসাবে ধরতাম, কোনো কিছু চেঞ্জ হইতো না। মানে এটা ধরে নেওয়া হয়েছে, মানে সবাই মিলে ঠিক করছে, এটাকে আমরা ধরছি। ওকে, মানে এখন তুই কিভাবে ধরবি এতে কোনো সমস্যা নাই, কিন্তু তুই যদি তোর নিজের মতো করে ধরে অন্যজনকে বুঝাইতে যাস, সে আবার বুঝবে না, কারণ সবাই একটা রুল ফলো করতেছে। ব্যাপারটা এরকম। এই যে আমরা যেমন বলতেছি যে 1 ইঞ্চি 12 ইঞ্চিতে 1 ফুট বলতেছি, তো 12 ইঞ্চি থেকে 1 ফুট না বলে আমি যদি প্রথম থেকে ঠিক করে নিতাম যে 20 ইঞ্চিতে 1 ফুট হবে, তো ওটাই চলতো। এগুলা সব জাস্ট আমাদের একটা সবাই মিলে একটা ঐক্যমত্যে আসা, যে আমরা এইটুককে ধরে নেব এটা। তো এরকমও যে আমরা যে একটা জিনিসকে ধনাত্মক বা ঋণাত্মক বলতেছি, তো এটাও তো জাস্ট ধরে নেওয়াই, যে ওকে আমি বলছি ও ধনাত্মক, এই জন্য সে ধনাত্মক। ব্যাপারটা এরকমই। তা যদি প্রথম থেকেই ইলেকট্রনের চার্জকে আমরা ধনাত্মক হিসাবে আর প্রোটনের চার্জকে আমরা ঋণাত্মক হিসেবে ধরতাম, প্লাস বা মাইনাস এইটা বলা, এইটা কোনো কিছু আসে যেত না, আমাদের সব হিসাবই ঠিক থাকতো, খালি চিহ্ন বিপরীত হয়ে যেত। ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এখন একইভাবে আমরা যদি এখন নিউটনের আপেক্ষিক চার্জ নির্ণয় করতে যাই, তার মানে এই 0-কে ভাগ দেওয়া লাগবে এটা দিয়ে। তো 0-কে যাই দিয়ে ভাগ দিই না কেন, সেটা 0-ই আসবে, সো এটা আসতেছে 0। তার মানে নিউটনের আপেক্ষিক চার্জটা আসতেছে 0। তো এটা হচ্ছে প্রকৃত চার্জ, এটা হচ্ছে আপেক্ষিক চার্জ। তাতে এখন আমাদের সুবিধাটা কি হয়ে যাচ্ছে, আমরা এত বড় সংখ্যা নিয়ে এখন আর আমাদের বলতে হচ্ছে না, আমরা সহজে বলে ফেলতে পারতেছি কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রন একটা চলে গেছে, তার মানে তার সে একটা ইলেকট্রন হারানোর ফলে পজিটিভ +1, সে +1 চার্জ পাচ্ছে। একটা ইলেকট্রন এসে ঢুকছে, তাহলে সে -1 চার্জ পাবে। দুইটা ইলেকট্রন এসে ঢুকলে -2 চার্জ পাবে। এভাবে আমরা ইজিলি বলে ফেলতে পারতেছি, এই মানগুলা নিয়ে আর আমাদের দৌড়াদৌড়ি করা লাগতেছে না। আচ্ছা, তো এবার একইভাবে ভরের ব্যাপারটা, তো প্রকৃত ভর যদি আমরা ভর মাপি, প্রোটনের অ্যাকচুয়াল ভর যদি গ্রামে আমরা লিখি, তাহলে সেটা হচ্ছে এরকম আসছে 1.673
3 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা যদি গ্রামে লিখি, আর কেজিতে লিখলে 27 হয়ে যাবে। আর ইলেকট্রনের অ্যাকচুয়াল ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, সরি কেজিতে লিখলে 31 আর গ্রামে লিখলে 28। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এইবার আমরা আবারও, এগুলা হচ্ছে প্রকৃত এক্স্যাক্টলি যদি আমরা গ্রামে মাপি তাহলে এরকম। তো আবার একই কথা, এই যে এই ভরগুলা, এগুলাকে লেখা বা বলা সেগুলো একটা ঝামেলার। তো এটাকে আমরা ছোট এনে ফেলি, তুলনায় এনে ফেলি, তাহলে সুবিধা হবে। তো আবার একটা রেফারেন্স ধরে নেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমরা প্রোটনকে রেফারেন্স ধরছি, যে ওর ভর দিয়ে বাকিগুলোকে তুলনা করব। তো এক পাল্লায় যদি প্রোটন আর আরেক পাল্লায় ইলেকট্রন নিয়ে যদি তুলনা করি, প্রোটনের তুলনায় নিউট্রনের ভর এরকম আসবে। আচ্ছা, আগে প্রোটনকে দেখি, যেহেতু ওকে রেফারেন্স ধরছি, তার মানে এক পাল্লায় প্রোটন লাগলে প্রোটনকে ব্যালেন্স করার জন্য আরেক পাল্লায় আরেকটা প্রোটন লাগবে। তার মানে প্রোটনকে প্রোটনের ভর দিয়ে ভাগ দিলে একই আসবে। সো এটা হচ্ছে 1 আপেক্ষিক। আচ্ছা, এটা আপেক্ষিক ভর হয়ে যাবে এবার। তো প্রোটনের ভরটাকেই যেহেতু আমি সাপেক্ষ ধরছি, তো ওর সাপেক্ষে ওর ভর 1। তো এখন এক পাল্লায় ইলেকট্রন রেখে যদি আমি প্রোটন দিয়ে ব্যালেন্স করতে যাই, তাহলে ব্যাপারটা এরকম যাবে যে এই প্রোটনের, এই যে ইলেকট্রনের ভরটাকে প্রোটনের ভর দিয়ে ভাগ দিলে সেই সংখ্যাটা এরকম আসে 1/18 নিচে 38, এরকম আসে 1/1838, এরকম একটা সংখ্যা আসবে, যেটা অনেক ছোট, আই মিন প্রায় জিরোর কাছাকাছি। তো এটাকে আমরা জিরো হিসেবে ধরতেছি। প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভর এতটাই কম, জিরোর কাছাকাছি। তো আমরা এই কারণে ইলেকট্রনের ভরটাকে জিরোই ধরি, আপেক্ষিক ভর আর কি। এই লেখা হয়েছে সবার? আচ্ছা, আর একইভাবে এই যে নিউট্রনকে উপরে, নিউট্রনের ভরটাকে উপরে রেখে যদি প্রোটন দিয়ে ভাগ দেই, মানে তুলনা করতে যাই, তাহলে এইটা প্রায় কাছাকাছি মান। এই যে এখানে 7.3, এখানে 7.5, সো এটা 1 এর সমানই আসবে। এই তো এইগুলা ছিল আপেক্ষিক ভর। ওকে, তাহলে আমরা যদি একটা প্রোটনকে দেখাইতে যাই, প্রোটনকে আমরা কিভাবে দেখাবো, মানে প্রোটনকে এক্স্যাক্টলি লিখতে গেলে এভাবে লিখতে হবে। তার মানে প্রোটনের চার্জ দেখছি হচ্ছে +1, চার্জকে নিচে লিখতে হয়, আর ভর দেখছি হচ্ছে আপেক্ষিক ভর হচ্ছে 1, তাহলে প্রোটনকে এভাবে লিখতে হবে। এক্স্যাক্টলি লিখতে গেলে প্রোটনকে এভাবে লিখতে হবে। ইলেকট্রনকে লিখতে গেলে এক্স্যাক্টলি এভাবে লেখা লাগবে। ইলেকট্রন সেটা ছিল হচ্ছে, ভর দেখছি হচ্ছে ওর 0, ভর 0, আর চার্জ দেখছি -1, তাহলে ইলেকট্রনকে এভাবে লিখতে হবে। প্রোটনকে লিখতে হবে এভাবে, ইলেকট্রনকে লিখতে হবে এভাবে। আর নিউট্রনের নিচে 0, চার্জ নাই, আর উপরে 1 হবে। তার মানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনকে লিখতে হয় এভাবে যদি এক্স্যাক্টলি লিখি। নিচে চার্জ লিখতে হয়, উপরে ভর লিখতে হয়। ওকে, সবার আশা করি এইটুক নিয়ে কোনো প্রবলেম নাই। তো এবার আসি পারমাণবিক সংখ্যা, এটাও তোরা জানিস। তো কিছু টার্ম এখন আমাদের জানা দরকার, এটা মুছলাম। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলতেছি, বা এটাকে আমরা জেড দিয়ে দেখাই। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে দেখাই। তো এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, এগুলো সব প্রোটন। আচ্ছা, পি পি দিয়ে লিখি, প্রোটন আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে আমরা বলি তার পারমাণবিক সংখ্যা। তো জেড হবে প্রোটনের মোট সংখ্যা, পি দিয়ে দেখাচ্ছি, আর নিউট্রনের মোট সংখ্যা, পি আর এন মিলে
সেটা হবে, সরি কি বললাম, এই প্রোটনের মোট সংখ্যাকে সেটাকে আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা, প্রোটনের মোট সংখ্যাকে বলতেছি পারমাণবিক সংখ্যা। এখন এই প্রোটন আর নিউট্রন সেটার যে মোট সংখ্যা সেটাকে আমরা বলতেছি ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, এটাকে আমরা বলি ভর সংখ্যা, যেটাকে আমরা এ দিয়ে দেখাই। তাইলে আমাকে যদি কখনো ভর সংখ্যা দেওয়া থাকে, আমাকে যদি নিউট্রন বের করতে বলে, তো তার মানে কি, আমি এই প্রোটনের সংখ্যাটাই ছিল অ্যাকচুয়ালি জেড, তার মানে এ থেকে জেড বাদ দিলে আমরা নিউট্রনের সংখ্যাটা পাই। তো আমাদেরকে যদি কখনো নিউট্রনের সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা এ থেকে জেড মানে প্রোটনের নাম্বারটা বাদ দিয়ে দিতে পারি। তো মাঝে মাঝে অবজেক্টিভে এইসব লাগতে পারে। তো একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মোট প্রোটনের সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলি, বা এটাকে কখনো কখনো নিউক্লিয়ন সংখ্যাও বলে। এই নিউক্লিয়াসের কণাগুলোকে নিউক্লিয়ন বলে, তো নিউক্লিয়ন সংখ্যাও বলে। আচ্ছা, আর হচ্ছে এই আমরা এই জেড, এ থেকে জেড কে বাদ দিয়ে দিলে নিউট্রনের সংখ্যা পাই। আচ্ছা, তো একটা পরমাণুকে যদি আমরা প্রকাশ করতে চাই এক্স্যাক্টলি, প্রতীকটা তাহলে এভাবে লিখতে হবে, এটা যদি পরমাণুর প্রতীক হয় এক্স, একটা পরমাণুর প্রতীক, তাহলে তার এই সাইডে, আই মিন বাম দিকে নিচে, এখানে আমরা লিখব তার প্রোটন সংখ্যা, আই মিন এইদিকে আমরা লিখব জেড, আর এখানে লিখব তার মোট প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, মানে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। আর নিউট্রনটা আমরা লিখবো না, এ থেকে জেড বাদ দিয়ে আমরা বিয়োগ করে নিতে পারবো। আর যদি এটার কোনো চার্জ আসে, এটার যদি কোনো চার্জ আসে, তাহলে সেই চার্জটা এখানে চলে আসবে। তো এখানে আমরা এম প্লাস মাইনাস, এম প্লাস মাইনাস এম আর কি, এরকম চার্জ হইলে এখানে প্লাস মাইনাস হয়ে চার্জ আসবে। তো এভাবে আমরা একটা পরমাণু বা আয়নের প্রতীক দেখাইতে পারি। আশা করি এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম নাই। দেখি কয় মিনিট আছে। আচ্ছা, লিভ নিচ্ছি, আই মিন এন্ড দিচ্ছি, এন্ড দিয়ে আবার জয়েন কর। ওকে, আমাদের, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমাদের যে পরবর্তী পোর্শন সেটা হচ্ছে পরমাণুর মডেল। এখন আমাদের ইম্পর্টেন্ট পড়া বা বোঝার মতো পড়া সেগুলো শুরু হয়েছে। তো পরমাণু মডেল, পরমাণু নিয়ে প্রথম যে ধারণা দিছিল সেটা ছিল, মানে একদম প্রথমে ডেমোক্রিটাস, যে ও বলছিল যে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এরপরে ডাল্টন সেই ইসের কণাগুলোর নাম দিল হচ্ছে পরমাণু। তো এই এরপরে এই ডাল্টন এটার নাম পরমাণু দেওয়ার পর অনেক বিজ্ঞানী অনেকভাবে এই পরমাণুর অ্যাকচুয়ালি কিভাবে আছে, এর মধ্যে ইলেকট্রন বা প্রোটন না নিউট্রনগুলো কিভাবে আছে, এগুলা জানার জন্য নানাভাবে গবেষণা করতে থাকে। তো অনেকে অনেক রকম মডেল দিল যে কিরকম হইতে পারে। তো এর মধ্যে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে থমসন, থমসন সে একটা মডেল সাজেস্ট করলো, যে পরমাণুর মধ্যে যে প্রোটন আর ইলেকট্রনগুলো আছে তারা কিভাবে আছে, সে এটাকে এভাবে বলল, যে আমরা যদি একটা পুডিং চিন্তা করি, আঁকলাম মোটামুটি, এই ইয়ে ওর নাম জানি কি, সামিহা, ঠিকঠাক আছে কি পুডিংটা? হ্যাঁ, ওই এই যে অ্যাঙ্গেল থেকেই হোক, একটু ঢং করতেছি যারা, আই মিন প্লেটটাও এঁকে দিই যে প্লেটে রাখা হয়েছে, ছোটবেলায় আঁকতাম তো এইসব। ওকে, যা হোক, তো এটা হচ্ছে আমাদের পুডিং, হ্যাটের মতো হয়ে গেছে। তো এই পুডিংটা, এই পুডিং এর মধ্যে আমরা যদি কিসমিস বসাই দিই, ধর এখানে কিসমিস বসানো হইলো, আর একটু পুডিং পুডিং লাগে কি রে? আচ্ছা আচ্ছা, ঠিক,
ওকে, শোন শোন, প্লেটটা একটু কেমন কেমন হয়ে গেছে, আচ্ছা থাকুক। তো এই পুডিং এর মধ্যে যদি আমরা কিসমিস বসাই দিই, পুডিং এর মধ্যে যদি আমরা কিসমিস বসাই দিই, তাইলে যেই রকম জিনিসটা দাঁড়াচ্ছে, এই এই থমসন পরমাণুকে এভাবেই চিন্তা করছে যে পরমাণুর মধ্যে যে প্রোটনগুলো আছে, এই প্রোটনগুলো হচ্ছে পুডিং এর এই অংশটা, মানে পুরো পুডিংটা হচ্ছে প্রোটন, পুরো পুডিংটা হচ্ছে প্রোটন। আর এই যে কিসমিস যেগুলা বসাই দিছি এগুলা হচ্ছে ইলেকট্রন, মানে পরমাণু এভাবে থাকে। পরমাণুর মধ্যে প্রোটনগুলো সব একটা এরকম একসাথে হয়ে এরকম একটা অংশ তৈরি করছে, তার মাঝে মাঝে গেথে গেথে বা ওইরকম গ্যাপ দিয়ে ইলেকট্রন আছে। প্রথমে থমসন এটা সাজেস্ট করলো। তো এই মডেলটাকে বলা যায় হচ্ছে কিসমিস পুডিং মডেল, অ্যাকচুয়ালিও তাই। হ্যাঁ, পাম পুডিং মডেল বলে। আচ্ছা, এবার আসি, এইটাকে অন্যভাবেও বলা যায়, এটাকে কিসমিস পুডিং এ চিন্তা না করে এভাবেও সে এটাকে বলছে। সেটা হচ্ছে আমরা যদি আচ্ছা, এটা একটা কি তরমুজের তরমুজের স্লাইস আর কি, বুঝছিস? তো তরমুজের স্লাইস, তরমুজের লাল অংশটা হচ্ছে এটা, এটা হচ্ছে তরমুজের লাল পোর্শনটা। আর এর মাঝখানে যে বীজগুলা থাকে, এটা হচ্ছে সেটা। তো তো তরমুজের, তরমুজ হিসেবে চিন্তা করলে ওই পুডিং এর মতোই, যে তরমুজের যে লাল পোর্শন, তরমুজের যে লাল পোর্শনটা সেটা হচ্ছে প্রোটন, আর মাঝখানে যে বীজ সেগুলা হচ্ছে ইলেকট্রন। এভাবে থমসন এটাকে বলছিল। সো এই মডেলটাকে ওই কিসমিস পুডিং মডেলও বলে বা তরমুজ মডেলও বলে বা ওয়াটারমেলন মডেলও বলে। আচ্ছা, এবার আসি, তো এই জিনিসটাই ঠিক আছে কিনা এইটাকেই জাজ করতে গেছিল রাদারফোর্ড। রাদারফোর্ড দেখতে চাইছিল যে থমসনের এই মডেলটা ঠিক আছে কিনা। তো এটা জাজ করতে গিয়ে ও যেটা করলো, তার মানে থমসনের কথা অনুযায়ী নিউক্লিয়াস মধ্যে প্রোটনগুলো সব এক জায়গায় হয়ে আছে। তো কি করলো এবার, এর মধ্যে দিয়ে প্রোটন যেহেতু পজিটিভ, এর মধ্যে দিয়ে পজিটিভ একটা কিছু সে পাস করবে, পজিটিভ একটা কিছু পাস করবে, দেখবে যে যেহেতু এই পুরাটা যদি ইয়া হয়, মানে এরকম পজিটিভ অংশ থাকে পরমাণুর মধ্যে, তাহলে পজিটিভ ওর মধ্যে দিয়ে যাইতে পারবে না। এটা একটা নর্মাল কনসেপ্ট। তো এই জন্য রাদারফোর্ড একটা পরীক্ষা চালাইলো, তো যেটাকে, তাহলে এবার আসতেছি রাদারফোর্ডের পরীক্ষা। তোদের বিরক্ত লাগলে বলিস। রাদারফোর্ডের পরীক্ষা, তাহলে ও একটা পরীক্ষা চালাইলো। কি পরীক্ষা চালাবে? পরমাণুর মধ্যে দিয়ে পজিটিভ কিছু একটা পাস করবে। তো পজিটিভ কি পাস করা যায়? আলফা কণা বা আলফা রশ্মি। আমরা অলরেডি পড়ে ফেলছি যে তেজস্ক্রিয় রশ্মি যেগুলা হচ্ছে আলফা বিটা গামা এরকম হইতে পারে, আর আমরা জানি আলো কণা আকারে আসে। তো আলফা রশ্মি যেটা, তো আলফা রশ্মিও কণা আকারে আসতে পারে। তো আলফা রশ্মির মধ্যে যে আলোর কণাগুলা থাকবে যেটাকে আমরা ফোটন বলি, তো ওগুলাকে আমরা আলফা কণা বলবো। তার মানে আলফা রশ্মি যখন আমি কোথাও ফেলবো, তার মানে এরকম কণা ফেলতেছি, ফোটন ফেলতেছি। তো আলফা রশ্মির প্রত্যেকটা কণার মধ্যে দুইটা করে পজিটিভ চার্জ থাকে। আলফা রশ্মির প্রত্যেকটা কণার মধ্যে বা আলফা কণার মধ্যে দুইটা করে পজিটিভ চার্জ থাকে। তো রাদারফোর্ড কি করলো, তাইলে ওই যে পরমাণুর মধ্যে দিয়ে সে যে পজিটিভ জিনিসটা পাস করবে, তো সেইটা হিসাবে সে আলফা রশ্মিকে, তার মানে এগুলো হচ্ছে আলফা কণা। এই জন্য এই পরীক্ষাটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই নুহা আসিস? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কি হয়েছে, এই পজিটিভ গুলাকে পাস করব পরমাণুর মধ্যে দিয়ে। তো এখন পরমাণুর মধ্যে দিয়ে যদি পাস করতে চাই, আমি তো সরাসরি পরমাণু নিতে পারবো না, তাহলে আমার একটা মানে খণ্ড নিতে হবে আর কি। তো কি নিয়েছে ও? স্বর্ণের একটা জাস্ট ফয়েল, যেটা বলে গোল্ড ফয়েল, মানে হচ্ছে পাতলা, ওই যে যেমন ওই যে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমাদের যে বার্গার বা ইয়া পেঁচাইয়া দেয়, যে ওরকম স্বর্ণের একটা ফয়েল নিছে, গোল্ডের ফয়েল। তো সেই গোল্ড ফয়েলটা সে নিছে, নিয়ে কি করছে দেখাচ্ছি, আমি ভিডিও দেখাবো, সমস্যা নাই।
ওকে, আমি এটাকে না এঁকে ভিডিও দেখাই। হ্যাঁ, ওয়েট। আচ্ছা শোন, তাহলে এইখানে যেটা হচ্ছে, এই যে একটা বক্স নেওয়া হয়েছে, এই বক্স যেটা, একটু আগে যাই, এই বক্সের মধ্যে, বক্স পুরাটা আবদ্ধ একটা বক্স, এটাকে কেটে দেখানো হচ্ছে। বক্সের মধ্যে একটা মৌল রাখা হয়েছে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো ওই তেজস্ক্রিয় মৌল ওই বক্সের মধ্যে রেখে পুরা বক্সটাকে বদ্ধ অবস্থায় রেখে একটা জায়গায় জাস্ট ছিদ্র করে দেওয়া হবে। এই ওখানে একটা ছিদ্র আছে। তারপর সেখান থেকে, এটা হচ্ছে লেডের তৈরি বাক্স আর কি। তো এই ছিদ্র পথে আলফা রশ্মিটা বেরোয় আসবে। তো আলফা রশ্মি বেরোয় আসা মানে বলছি আলো কণা আকারে আসে, তো আলো কণা আকারে আসতেছে। তো এই আলফা রশ্মির মধ্যে দুইটা করে পজিটিভ চার্জ থাকে, দুইটা করে পজিটিভ চার্জ থাকে। এই জন্য এটাকে, দুইটা করে পজিটিভ চার্জ যেহেতু হিলিয়াম পরমাণুর মধ্যে আছে, এই জন্য এটাকে হিলিয়াম, হিলিয়ামের প্রোটন যেহেতু দুইটা, এই জন্য হিলিয়াম নিউক্লিয়াসও বলা হয়। হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা পজিটিভ চার্জ আছে, এই জন্য এটাকে হিলিয়াম নিউক্লিয়াসও বলা হয়। আচ্ছা, এটা একটু পরে বলতেছি। তো এরকম এই আলফা কণা, এই সামনে একটা গোল্ডের পাত রাখা হয়েছে, এই গোল্ড ফয়েল জাস্ট পাতলা একটা পাত, সেটার মধ্যে দিয়ে এই আলফা কণাগুলোকে পাস করা হয়েছে। এখন কথা হচ্ছে, আলফা কণা যে পাস করবে, এটা আমি খালি চোখে দেখতে পারবো না, কারণ আলফা কণাকে খালি চোখে দেখা যায় না। তো এটা আমাকে বোঝার জন্য একটা পদ্ধতির সহায়তা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই পুরা গোল্ড ফয়েলটাকে একটা বৃত্তাকার পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই পর্দার উপরে যে আবরণটা দেওয়া আছে, সেই আবরণটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণ। জিঙ্ক সালফাইডের আবরণ আমরা ওই তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটা একটু পড়ছিলাম। তো আলফা কণা যখন ওই আবরণের উপর গিয়ে পড়বে, যে জায়গায় পড়বে ওখানে একটা গ্লো সৃষ্টি করবে, প্রতিপ্রভা বলে এটাকে। ওই যেখানে পড়তেছে ওখানে একটা গ্লো সৃষ্টি হচ্ছে, যেখানে গিয়ে আলফা কণাটা আঘাত করবে সেখানে যে গ্লো সৃষ্টি হবে। এই যে একটু আগে যে থমসনের কথা বলতেছিলাম, থমসন এটা চিন্তা করছিল, এই প্রোটনগুলো এরকম ছড়ানো থাকে, মাঝখানে মাঝখানে ইলেকট্রন। আই মিন পুরা হলুদ অংশটা একটা প্রোটন, তার মধ্যে মানে একটা প্রোটন না, মানে অসংখ্য প্রোটন মিলে ওই হলুদ অংশটা হয়েছে, মাঝখানে মাঝখানে ইলেকট্রন, এই আর কি। তো এই থমসনের এই মডেলটাকে চেক করার জন্যই মেনলি রাদারফোর্ড এই পরীক্ষা চালাইছে। তো এখন রাদারফোর্ডের পরীক্ষায় যা দেখা গেছে, যে বেশিরভাগ কণা সরাসরি চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণা সরাসরি চলে যাচ্ছে, কিছু এদিক ওদিক বেঁকে যাচ্ছে, কয়েকটা কণা এদিক ওদিক বেঁকে যাচ্ছে, কিছুক্ষণ পর পর কিছু এদিক ওদিক বেঁকে যাচ্ছে। আর একদম অনেকক্ষণ পর পর দুই একটা কণা একদম পিছনে আসতেছে, এই একটা আসলো। তার মানে এখানে তিনটা কাহিনী ঘটতেছে, বেশিরভাগ সোজা চলে যাইতে পারতেছে, কিছু এদিক ওদিক বেঁকে যাচ্ছে, আর প্রায় 20,000-এর মধ্যে একটা, মানে খুব অল্প সংখ্যক কণা সরাসরি পিছনে চলে আসতেছে। তো এই তিনটা কাহিনী এখানে ঘটছে। তো এটাকে যদি আমরা একটু জুম করে দেখি, তাহলে ব্যাপারটা এরকম। এই যে গোল্ডের পরমাণুর মধ্যে দিয়ে যাওয়ার সময় এরা নিউক্লিয়াসে কাছে সাথে ধাক্কা খেয়ে এদিক ওদিক যাচ্ছিল, এবং যারা সরাসরি গিয়ে নিউক্লিয়াসে আঘাত করতেছিল তারা পিছনে চলে আসতেছিল, আর বেশিরভাগই সোজা চলে যাইতে পারতেছে। ওকে, তো এইটুক হচ্ছে গেল। আমরা আবার বোর্ডে আসি। ওকে, তাহলে আমরা এইখান থেকে তিনটা কেস পেলাম, এই পরীক্ষায় তিনটা কাহিনী ঘটলো। আচ্ছা, একটু বলে নেই ওই ওই জিনিসটা, যে আলফা কণা এটাকে দেখানো হয় এভাবে, হিলিয়াম পরমাণুর মধ্যে যে আলফা কণার মধ্যেও দুইটা পজিটিভ চার্জ থাকে, হিলিয়ামের নিউক্লিয়াসেও দুইটা পজিটিভ চার্জ আছে। তাহলে হিলিয়ামের সংকেতটা এরকম, হিলিয়ামের দুইটা প্রোটন আর ভর হচ্ছে 4, আর নিউক্লিয়াস চাচ্ছি, ইলেকট্রন দরকার নাই, তার মানে দুইটা ইলেকট্রন বের করে দিতে হবে। তাহলে আলফা কণার সংকেত এইটা, হিলিয়াম নিউক্লিয়াসটাকে আলফা কণা বলা হয়। তাহলে এখানে তিনটা কাহিনী ঘটছে, এইটার পর্যবেক্ষণে তিনটা জিনিস দেখা গেছে। পর্যবেক্ষণে কি কি পাইলাম আমরা? এক হচ্ছে বেশিরভাগ সরাসরি সোজা চলে গেছে, মানে অধিকাংশ অধিকাংশ আলফা কণা সোজা চলে যায়।
সেকেন্ডটা যেটা দেখলাম, কিছু এদিক ওদিক বেঁকে যায়, কিছু আলফা কণা বিক্ষিপ্ত হয়। থার্ড যেটা দেখলাম সেটা হচ্ছে খুব অল্প সংখ্যক, খুব অল্প মানে 20,000-এ একটা এরকম আর কি, বুঝছিস? খুব অল্প সংখ্যক কণা সরাসরি পিছনে চলে আসে, সরাসরি পেছনে চলে আসে। তো এই তিনটা ডিসিশন থেকে কিছু সিদ্ধান্তে আসা যায়। প্রথম কথা, থমসন বলছিল যে পুরাটা জায়গার মধ্যে প্রোটন ছড়ানো ছিল। এই কথাটা এই প্রথমটা দিয়েই আর মানতেছে না, কারণ যদি পুরাটা জায়গা জুড়েই পরমাণুর প্রোটন থাকতো তাহলে একটা আলফা কণাও ভেদ করতে পারতো না, সবই পিছনে চলে আসতো বিকর্ষিত হয়ে। তার মানে এটা দিয়ে ওই ওর পুরা মডেলটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে থমসনের। তার মানে এইটা প্রথমটা থেকে যে ডিসিশনে আসা গেল, পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ আছে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জায়গা পরমাণুর ফাঁকা, এবং ওই জায়গা দিয়ে তার মানে আলফা কণাগুলা সহজে চলে যেতে পারছে, কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, এইটার দিয়ে আমরা ডিসিশনে আসলাম। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার বললাম, বেশিরভাগ জায়গা ফাঁকা, তার মানে নিউক্লিয়াস আই মিন পজিটিভ চার্জগুলো খুব ছোট্ট জায়গায় আছে, একটা জায়গায় আবদ্ধ হয়ে আছে, এবং সেইটা যে খুব ছোট্ট জায়গা নিয়ে আছে ওইটা আরেকটা জিনিস দিয়ে বোঝা যায়, সেটা হচ্ছে খুব অল্প সংখ্যক সরাসরি পিছনে আসছে। তার মানে ওইটার উপরে যে ডিরেক্ট আঘাত করতেছে এরকম আলফা কণার সংখ্যা খুবই কম, কারণ ওটা এত ছোট জায়গা নিয়ে আছে। তার মানে নিউক্লিয়াসটা খুব ছোট্ট জায়গার মধ্যে আছে, বা পজিটিভ চার্জগুলো খুব ছোট্ট জায়গার মধ্যে আছে, সেইটাকে বলতেছি আমরা নিউক্লিয়াস, এবং সেটার মধ্যেই সবগুলা প্রোটন আর নিউট্রন আছে। ঠিক আছে, এইটুক সবাই এইটুক বুঝছিস? আচ্ছা, আর ওই মাঝখানে নিউক্লিয়াস থাকার কারণেই, বা পজিটিভ চার্জগুলো মাঝখানে থাকার কারণেই কিছু আলফা কণা এদিক ওদিক বেঁকে যাচ্ছিল ওই ধনাত্মক চার্জের সাথে বিকর্ষিত হওয়ার কারণে। আচ্ছা, তাইলে পরমাণুর একটা কেন্দ্র পাওয়া গেল যার নাম নিউক্লিয়াস, ওইটার মধ্যে প্রোটন আছে, আর বাইরে দিয়ে তার মানে ইলেকট্রনগুলো থাকে। তো এই নিউক্লিয়াস আমরা ওই যে চার্জ যে করছিলাম প্রোটন নিউট্রন আর ইলেকট্রন, ওখানে দেখছিলাম ইলেকট্রনের আপেক্ষিক ভরটা শূন্য হয়। তার মানে পরমাণুকে মাপতে গেলে ইলেকট্রন এতটাই ক্ষুদ্র, এতটাই কম ভর তার, যে ওই ভরটাকে না গোনায় ধরলেও চলে। তাইলে আমরা শুধু পরমাণুর ভর মাপতে গিয়ে শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ভর মাপলেই হবে। আর আরেকটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, আর চারপাশ দিয়ে ইলেকট্রনগুলো ঘুরতেছে। ইলেকট্রন যখন ঘুরতেছে, ইলেকট্রন কক্ষপথে যখন ঘুরতেছে, ইলেকট্রনগুলো বাইরে ছিটকে পড়তেছে না, তার মানে নিউক্লিয়াস তাদেরকে টেনে ধরে রাখছে, নিউক্লিয়াস তাদেরকে টেনে ধরে রাখছে। কেন টেনে ধরে রাখছে? নিউক্লিয়াস পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো দুইটা চার্জের মধ্যে যে বল, সেটাকে আকর্ষণধর্মী বলটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলি। তার মানে এরকম ব্যাপার, এই মাঝখানে যে প্রোটন আর এখান দিয়ে যে ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রনটাকে টেনে ধরে রাখছে এই প্রোটন গুলা, কোন বল দিয়ে? স্থির তড়িৎ আকর্ষণ বল দিয়ে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইটাকে তুলনা করা হয়েছে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহর মতো। সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহর মতো, এটা যদি সূর্য হয়, চারদিকে ঘূর্ণায়মান গ্রহর মতো এটা ঘুরতেছে, এই জন্য এটাকে সোলার মডেলও বলে বা সৌর মডেলও বলে। আচ্ছা, এইবার আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে প্রোটন ওকে টেনে ধরে রাখছে, এই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এখন প্রোটন যদি ওকে টানে, তাহলে ওর তো এইদিকে চলে আসার কথা নর্মালি। তার মানে এইটা আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এইখানে এই কেন্দ্রমুখী বলের বিপরীতে আরেকটা বল ক্রিয়া করে, সেটা যদিও এখানে লেখা নাই, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এবং সেটা পরস্পর সমান হয় দেখে ইলেকট্রনটা ছিটকে বেরোয় না গিয়ে এইদিকে রোটেট করতে পারতেছে। এখন আরেকটা ব্যাপার, রাদারফোর্ড বলে নাই কক্ষপথগুলো এরকম বৃত্তাকার এবং সীমাবদ্ধ, এরকম সীমাবদ্ধ কক্ষপথ না বলে রাদারফোর্ড বলছে এরকম অবস্থা যে ইলেকট্রনটা এরকম কয়েল আকৃতির কক্ষপথে ঘুরতেছে, কয়েল আকৃতির কক্ষপথে ঘুরতেছে, এরকম বলছে। আচ্ছা, তো এরকম আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আর কোনোটা কি বাদ গেল? আচ্ছা, হ্যাঁ,
পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যতগুলা প্রোটন আছে বাইরে ততগুলো ইলেকট্রন আছে, তার মানে যতগুলা প্লাস চার্জ বাইরে ঠিক ততগুলা মাইনাস। তো যদি সবগুলা যোগ করি তাহলে আলটিমেটলি প্লাস আর মাইনাস কাটাকাটি গিয়ে শূন্য চলে আসবে চার্জ, তার মানে পরমাণুর সামগ্রিকভাবে চার্জটা শূন্য হবে। এই পর্যন্ত ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, আমরা পরের দিন সীমাবদ্ধতা এইটা দেখব। আজকে এই পর্যন্ত থাকুক, সীমাবদ্ধতা নিয়ে আরো কিছু ভিডিও টিডিও দেখা লাগবে। তো আজকে এই পর্যন্ত কেমিস্ট্রি থাকুক। তো আমরা 11:20 থেকে বায়োলজি শুরু করতেছি। হ্যাঁ, এই শুনছিস সবাই? ওকে, 11:20 থেকে শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।